আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমরা জানো ইতিমধ্যে তোমাদের আজ কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আজকে আমরা মূলত যদিও এখানে লেখা আছে বায়োলজি এটিপি ক্লাস, যেটা আমাদের সিগনেচার বায়োলজি ক্লাস, তবুও আমরা হচ্ছে এখানে আমাদের যে টোটাল সম্ভবত 40টা প্রশ্ন আছে, যে 40টা প্রশ্ন হচ্ছে তোমাদেরকে সমাধান করতে হয়েছে ইন টোটাল বিজ্ঞানের উপর বেস করে। সেই প্রশ্নগুলো হচ্ছে মূলত আমরা এখানে সলভ করতে যাচ্ছি। সো দেখা যাক তোমার যেই প্রশ্নের উত্তর তুমি দিয়ে এসেছো ইতিমধ্যে তোমার পরীক্ষায়, তার সাথে আমার যে সমাধান রয়েছে সেই সমাধানের সাথে কতটা মিলে, এবং অবশ্যই কমেন্টে একটু জানিয়ে দিবা যে তোমার আসলে টোটাল নাম্বার কত আসতে পারে আমাদের এই বিজ্ঞান অংশের মধ্যে 40 নম্বরে। আচ্ছা, সো সবার প্রথমে আলোকবর্ষ কিসের একক? আলোকবর্ষ কিসের একক, এই প্রশ্নটা আমাদের খুবই কমন একটা প্রশ্ন। সো এটা অনেক সময় আমাদের কাছে মনে হয় যেটা আসলে আসলে সময়ের একক, বাট আমাদের মনে রাখতে হবে যে আলোকবর্ষ কিন্তু আসলে কখনোই আমাদের সময়ের একক নয়, এটা হচ্ছে আমাদের দূরত্বের একক। সৌরজগতে আমাদের দূরত্বের একক, এবং এই আলোকবর্ষের যে দূরত্বের একক, এটা আমরা কিভাবে বলছি? যখন আমরা আলোকবর্ষ বলি, যেমন হচ্ছে এক আলোকবর্ষ, তখন আসলে আমরা বুঝাই 9.46 ইন্টু 10^12 কিলোমিটার। তো আমাদের এক আলোকবর্ষ সমান বোঝায় এতটা দূরত্ব। সো যেহেতু কিলোমিটার আছে, তার মানে আমরা বুঝতেই পারছি এটা কিসের একক? দূরত্বের একক। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যদি চলে যাই, যে নিচের কোনটি ভেক্টর রাশি? সো ভেক্টর রাশির উত্তর তো আমরা বুঝি যে যার আসলে মান এবং দিক উভয় থাকবে। সো এইখানে যে নামগুলো আমাদের আছে অপশনে, যেমন পীড়ন, বিকৃতি, সান্দ্রতা, পৃষ্ঠ শক্তি, এগুলো আসলে আমাদের খুব একটা পরিচিত না। তবে আমি যদি হচ্ছে এখান থেকে যে কোনো একটা, যেহেতু আমি ইতিমধ্যে সমাধান করেছি, সো এ কারণে আমি বেশি সময় নিচ্ছি না, যে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত, একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত অভ্যন্তরীণ বাধাদানকারী বলকেই বলা হয় কি? বলকেই বলা হয় পীড়ন। সো একটা জিনিস দেখো, এখানে কিন্তু হচ্ছে আমি কি বললাম, যে অভ্যন্তরীণ বাধাদানকারী বল। সো বল মানে কি? বল মানে হচ্ছে আমাদের আহ কি একটা সব থেকে পরিচিত ভেক্টর রাশি, বা আমাদের এফ, ঠিক আছে, ফোর্স বা হচ্ছে আমাদের বল। সো যেহেতু আমাদের এখানে বলা হয়েছে যে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত অভ্যন্তরীণ বাধাদানকারী বলই হচ্ছে আমাদের পীড়ন, এবং যেহেতু বল একটা ভেক্টর রাশি, সো আমরা বলতে পারি যে হ্যাঁ, পীড়নও কি আমাদের একটা ভেক্টর রাশি। ঠিক আছে। সো এটা একটা একটু কমপ্লেক্স প্রশ্ন ছিল, আশা করি তোমরা অনেকেই একটু চিন্তা করে হলেও উত্তরটা করতে পেরেছো। আচ্ছা, এরপরে হচ্ছে বেগ বনাম সময় লেখচিত্রের ঢাল বস্তুর কি নির্দেশ করে? সো আমরা যদি হচ্ছে বেগ বনাম সময় এখানে মানে লিখি আমাদের কোনো একটা লেখচিত্রে, তাহলে তার যে ঢাল বা স্লপ, সেটা আসলে কি আমাদের হচ্ছে প্রমাণ করবে। সো এটা কি বোঝাচ্ছে? এটা বোঝাচ্ছে ভি ভার্সেস টি। এবং এখানে যদি আমরা হচ্ছে জিনিসটাকে এভাবে দাঁড় করাই, যে ডেল ভি ডিভাইডেড বাই হচ্ছে ডেল টি, এটা মূলত আমাদের কি প্রকাশ করে? আমরা মনে রাখবো যে আমাদের বেগ পরিবর্তনের হারকেই, আমাদের বেগ পরিবর্তনের হারকেই আমরা কি বলতে পারি? বেগ পরিবর্তনের হার। এখন হার বলতে কি বোঝায়? সময়ের সাথে সাথে পরিবর্তন। তাহলে বেগ পরিবর্তনের হারকে আমরা কি বলতে পারি? বেগ পরিবর্তনের হারকে আমরা বলতে পারি ত্বরণ। তার মানে বেগ বনাম সময় লেখচিত্রের ঢাল আমাদের কি নির্দেশ করবে? অবশ্যই এটা আমাদের কি নির্দেশ করবে? ত্বরণ নির্দেশ করবে। ঠিক আছে। আচ্ছা, এটা যদি হচ্ছে আমাদের সঠিক হয়ে থাকে, তাহলে হচ্ছে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। আচ্ছা, তারপর বলা হয়েছে যে একটি বস্তু যদি খাড়া উপরের দিকে আমরা হচ্ছে নিক্ষেপ করি, তাহলে আসলে সর্বোচ্চ উচ্চতায় এর বেগ কত হবে? এটা কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সো মাথায় রাখতে হবে যে যখন আমরা কোনো একটা বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করছি, তো যখন এটা সর্বোচ্চ উচ্চতায় যাচ্ছে, তখন কিন্তু সাময়িক সময়ের জন্য সে স্থির হয়ে যাচ্ছে, এবং স্থির অবস্থায় বস্তুর বেগ কত হয়? জিরো, শূন্য। তার মানে এটা কিন্তু খুবই সিম্পল একটা প্রশ্ন ছিল এবং বেসিক একটা প্রশ্ন ছিল। তাহলে সঠিক উত্তর কি? শূন্য। আচ্ছা, এরপরের প্রশ্নে যদি আমরা চলে যাই, যে একটি গ্যাসের তাপমাত্রা যদি টি হতে বৃদ্ধি করে 2T করা হয়, সো এটা কিন্তু আসলে তোমাদের সময় নষ্ট করার জন্য বলা হয়েছে। জাস্ট সিম্পলি জিজ্ঞেস করলেই হতো যে তাপমাত্রা দ্বিগুণ বৃদ্ধি করা হলে বা তাপমাত্রা দ্বিগুণ করা হলে কোন রাশিটি দ্বিগুণ হবে। সো যখনই আমাদের জিজ্ঞেস করা হয়েছে গ্যাসের তাপমাত্রা বৃদ্ধি করা হলে কোন রাশিটি দ্বিগুণ হবে, সো এখন রাশি সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, যে এখানে আমরা যে ব্যাপারগুলো দেখতে পাচ্ছি, যে অণুগুলোর গড় বর্গবেগের বর্গমূল, গতিশক্তি, গড় বর্গবেগ, সো এই গড় ভরবেগ, সো বা এই যে কথাগুলো আছে, এটার সাথে রিলেটেড আমাদের একটা ইকুয়েশন আছে, যে আমরা জানি ই কে বা অণুর গতিশক্তি ইজ ইকুয়াল কি? অণুর গতিশক্তি ইজ ইকুয়াল হচ্ছে আমাদের 3/2 kt। ঠিক আছে। সো এই সূত্রটা নিশ্চয়ই আমরা মোটামুটি জানি। সো এখন এখানে দেখো যে ইকে এর সাথে আমাদের যে তাপমাত্রার সম্পর্ক, সেটা কেমন বলতো? সেটা কিন্তু আমাদের প্রপোর্শনাল সম্পর্ক, অর্থাৎ আনুপাতিক সম্পর্ক, রাইট? সো এই যে আমাদের ইকে এর সাথে টি এর প্রপোর্শনাল সম্পর্ক, এই সম্পর্কের কারণে যদি আমাদের তাপমাত্রা দ্বিগুণ করা হয়, অর্থাৎ টি থেকে 2T করা মানে কি? দ্বিগুণ করা, তাহলে কিন্তু আমাদের মানে অণুগুলোর গতিশক্তিও কি? অণুগুলোর গতিশক্তিও কিন্তু হচ্ছে এখানে বৃদ্ধি পাবে। তার মানে আমরা যদি সঠিক উত্তর হিসেবে এখানে জিজ্ঞেস করা হয় যে কোন রাশিটি দ্বিগুণ হবে, যেহেতু এটা সমানুপাতিক, তার মানে
মানে টি যদি দ্বিগুণ করা হয় আমাদের ইকে বা হচ্ছে আমাদের অণুগুলোর গতিশক্তিও কি দ্বিগুণ হবে। তার মানে আমরা এটা সঠিক উত্তর হিসেবে কি বলতে পারি? সঠিক উত্তর হিসেবে আমরা বলতে পারি যে অণুগুলোর গতিশক্তি কি হবে? গতিশক্তি হচ্ছে আমাদের এখানে মানে বৃদ্ধি পাবে। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন চলে আসি যে দুইটা সমান ভেক্টর থেকে শূন্য ভেক্টর পেতে হলে এদের মধ্যবর্তী কোণ কত হতে হবে বা কত কোণ হলে হচ্ছে এটা আমাদের মানে কি বলা যেতে পারে যে দুইটা ভেক্টর থেকে আমরা যদি শূন্য ভেক্টর পেতে চাই। তো আমরা মাথায় রাখবো যে সমান মানের দুইটা ভেক্টর যদি একে অপরের বিপরীতে কাজ করে, অর্থাৎ সম্পূর্ণ বিপরীতে যদি কাজ করে, তখনই কিন্তু তাদের লব্ধি, আমরা যে লব্ধি বা আর চিনি, সেই লব্ধি কি হবে? তখনই একমাত্র শূন্য হবে। অর্থাৎ যখন আমরা এটা পরস্পর কি সমান্তরাল এবং বিপরীত দিকে কাজ করবে, তখনই তাদের মানে তাদের থেকে আমরা শূন্য ভেক্টর পেতে পারি বা তাদের লব্ধিটা কি শূন্য হবে। তাহলে আমরা যদি বলি যে পরস্পর সমান্তরাল এবং হচ্ছে বিপরীত দিকে, সেটা একমাত্র কোন ক্ষেত্রে সম্ভব? যদি তাদের 180 ডিগ্রি হয়ে থাকে, অর্থাৎ সমান্তরালে হয়ে থাকে বা হচ্ছে পরস্পর বিপরীতে কাজ করে। তার মানে সঠিক উত্তর কি? 180 ডিগ্রি। আচ্ছা, এরপরে হচ্ছে মুক্ত পতনে পরন্ত বস্তুর ত্বরণ কত? সো এটা কিন্তু খুবই বেসিক একটা প্রশ্ন। মুক্ত পতনে যখন পরন্ত বস্তু মানে নিচের দিকে অগ্রসর হয়, তখন আসলে তার এ কত থাকে? জি এর সমান বা অভিকর্ষ ত্বরণের সমান। এখন অভিকর্ষ ত্বরণ কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। সিম্পল। ওকে। আচ্ছা, আগের প্রশ্নের উত্তর দাগিয়েছি। হ্যাঁ, এরপরের প্রশ্ন দেখো যে একটি বস্তু স্থির অবস্থা হতে, স্থির অবস্থা মানে কি? স্থির অবস্থা মানে হচ্ছে জিরো। তাহলে জিরো অবস্থা হতে যখন সে 20 মিটার পার সেকেন্ড বেগে পৌঁছাতে 5 সেকেন্ড সময় নেয়, তার ত্বরণ কত? আমরা এটা একদম বেসিক, আমাদের একটা ছোটবেলা থেকে আমরা জানি যে a ইজ ইকুয়াল ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এখন ভি মানে কি? ভি মানে হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, যেহেতু শেষ বেগ, মাইনাস হচ্ছে ইউ মানে কি? ইউ মানে হচ্ছে আদি বেগ, আদি হচ্ছে জিরো, ডিভাইডেড বাই টি কত? 5 সেকেন্ড, তার মানে হচ্ছে 5, তার মানে 20 ডিভাইডেড বাই 5 বা হচ্ছে 4, তার মানে কি 4 মিটার পার সেকেন্ড স্কয়ার আমাদের ত্বরণ। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, কার্নো ইঞ্জিনের দক্ষতা কিসের উপর নির্ভর করে? তো কার্নো ইঞ্জিন রিলেটেড যখনই আমাদের হচ্ছে যেহেতু দক্ষতা জিজ্ঞেস করেছে, তো আমরা কি জানি যে ইটা ইজ ইকুয়াল 1 মাইনাস টি2 ডিভাইডেড বাই টি1। সো এখানে দেখো আমাদের এটা জাস্ট একটা জিনিসের উপর নির্ভর করছে, সেটা কি? তাপমাত্রার উপর, অর্থাৎ উৎসের তাপমাত্রার উপর। তাহলে কাজের উপর, ব্যবহৃত গ্যাসের উপর, চাপের উপর কারোর সাথেই কিন্তু হচ্ছে এটার আমাদের ইটার কোনো বা দক্ষতার কোনো রিলেশন নেই। কার সাথে আছে? তাপমাত্রার উপরে আছে। এবং তাপমাত্রা রিলেটেড অপশন কোনটা? সি নাম্বার, যে উচ্চ শীতল উৎসের তাপমাত্রার উপর আমাদের কার্নো ইঞ্জিনের দক্ষতা নির্ভর করে। পরবর্তী প্রশ্নে চলে আসো যে বোসন কণা কথাটি কার নাম থেকে এসেছে? এটা আমাদের একটা বেসিক কমন নলেজ, বা হচ্ছে যেটা ব্যবহার করে আমরা সাধারণত ছোটবেলা থেকে পড়ে আসছি, যে আমাদের সত্যেন্দ্রনাথ বসু, আমাদের এই ভারতীয় বংশোদ্ভূত বিজ্ঞানী, ওনার নাম অনুসারেই কিন্তু হচ্ছে বোসন কথাটি বা এই বোসন নামকরণটি করা হয়েছে। এটা তোমরা যখন চতুর্থ অধ্যায় পড়েছো তখন কিন্তু এই তথ্যটাও তোমাদের জানার কথা। আচ্ছা, এরপরে দেখো পদার্থের চতুর্থ অবস্থার নাম কি? মনে রাখতে হবে পদার্থের চতুর্থ অবস্থার নাম হচ্ছে প্লাজমা, অর্থাৎ গ্যাসের আয়নিত অবস্থাকে আমরা সাধারণত বলে থাকি প্লাজমা। এবং খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে এই যে বর্তমানে সূর্য যে আমাদের এত পছন্দ করছে, এত ভালোবাসা দিচ্ছে, এই সূর্য কিংবা নক্ষত্র, এরা সবাই কিন্তু প্লাজমা অবস্থায় অবস্থান করছে। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, শব্দের বেগ কোন মাধ্যমে সবচেয়ে বেশি? মনে রাখতে হবে শব্দের বেগ আসলে নির্ভর করে কোন একটা বস্তুর ঘনত্ব এবং হচ্ছে স্থিতিস্থাপকতার উপর। সো আমাদের যেই বলা যেতে পারে স্থিতিস্থাপকতা, যাই হোক তোমরা বুঝে নিয়েছো। সো আমাদের যে কঠিন পদার্থ আছে, সেই কঠিন পদার্থের অণুগুলো কিন্তু খুব ক্লোজ থাকে এবং কাছাকাছি থাকে, এবং এ কারণেই দেখবা কোন একটা লোহার মধ্যে শব্দের বেগ, মানে লোহাকে তুমি আঘাত করলে সেখানে 5220 মিটার পার সেকেন্ড, 5220 মিটার পার সেকেন্ড বেগে কিন্তু হচ্ছে শব্দটা সঞ্চালিত হতে পারে। অর্থাৎ আমাদের এই যে তরল বলো, গ্যাসীয় বলো কিংবা প্লাজমা, যা কিছুই হোক না কেন, আমাদের মাধ্যমে কি বলা যেতে পারে ঘনত্ব এবং স্থিতিস্থাপকতার উপর নির্ভর করে শব্দের বেগ। তাহলে আমাদের একমাত্র কঠিন অবস্থাতেই হচ্ছে আমরা সব থেকে বেশি এই শব্দের বেগ পেয়ে থাকি। ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে উত্তল দর্পণ কোথায় ব্যবহার করা হয়? মনে রাখতে হবে আমাদের এই উত্তল দর্পণ কেন ব্যবহার করা হয়। উত্তল দর্পণ ব্যবহার করা হয় যে আমরা যখন উত্তল দর্পণ ব্যবহার করি, তখন আমরা কোন একটা বস্তুকে সব থেকে খাটো এবং হচ্ছে সব থেকে বেশি মানে বলা যেতে পারে বিবর্ধিত দেখি বা খাড়া দেখি, এবং এটা ব্যবহার করার কারণে আমরা কিন্তু হচ্ছে অনেক দূরের বস্তু কি মানে এর দৃষ্টিসীমা অনেক বেশি থাকে। তো উত্তল দর্পণ কিন্তু আমরা সাধারণত আমাদের গাড়িতে ব্যবহার করে থাকি। কেন? কারণ হচ্ছে আমরা যদি দৃষ্টিসীমা অনেক দূর পর্যন্ত রাখতে হয় বা দেখতে হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের উত্তল দর্পণের প্রয়োজনীয়তা আছে। ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে কোনো বস্তুতে আধানের অস্তিত্ব নির্ণয় করার জন্য আমরা কোন যন্ত্র ব্যবহার করতে পারি? মনে রাখতে হবে আমরা কিন্তু অ্যামিটার বলো, ভোল্ট মিটার বলো, অনুবিঘ্ন যন্ত্র তো অনেক আগেই বাদ। সো এগুলো কিন্তু হচ্ছে আমরা আধান এর অস্তিত্ব নির্ণয় করার জন্য নয়, বরং আমরা তড়িৎ বীক্ষণ যন্ত্র এই জিনিসটাকে ব্যবহার করি আমাদের কোন একটা বস্তুতে আধানের অস্তিত্ব নির্ণয় করার জন্য, এবং সেই আধানটা কি ধনাত্মক নাকি ঋণাত্মক, এটাও কিন্তু আমরা আমাদের তড়িৎ বীক্ষণ যন্ত্রের মাধ্যমে আইডেন্টিফাই করতে পারি। আচ্ছা, এরপরে হচ্ছে কোনটির কার্যপ্রণালীতে তড়িৎ চুম্বক আবেশ ব্যবহার করা হয়? এটি কিন্তু তোমরা ক্লাস 9-10-এর 12 অধ্যায়, অর্থাৎ আমাদের ট্রান্সফরমার অধ্যায় বা হচ্ছে আমাদের যে স্থির তড়িৎ, সেখানে পড়ে এসেছো এবং এইচএসসি তে অবশ্যই পড়েছো। তাহলে কোন
কোনটির কার্যপ্রণালীতে তড়িৎ চৌম্বক আবেশ এটাকে ব্যবহার করা হচ্ছে? এটা কিন্তু আমাদের ট্রান্সফরমার ব্যবহার করা হচ্ছে। ওই যে দুইটা আমাদের থাকে একটার সাথে আরেকটা রিলেট করে তারপরে হচ্ছে আমরা এগুলো পড়তাম। যাই হোক, সো এত ব্যাখ্যায় আমরা আপাতত যাবো না, যেহেতু তোমরা মাত্রই পরীক্ষা দিয়ে এসেছো। আচ্ছা, এরপরে হচ্ছে তেজস্ক্রিয় ক্ষয়ের ফলে যে বিটা চৌম্বক নির্গত হয় তা আসলে কি? তেজস্ক্রিয় ক্ষয় মানে কি? তেজস্ক্রিয় ক্ষয় মানে হচ্ছে নিউট্রনের আঘাতে কোনো একটা মৌলের ব্রেকডাউন হওয়া, যেমন হচ্ছে ইউরেনিয়াম 235, এটার ব্রেকডাউন হওয়া। সো এটা যখন ব্রেকডাউন হয় তখন আমাদের প্রোটন এবং ইলেকট্রনগুলো বের হওয়ার জন্য চেষ্টা করে, এবং যখনই তারা বের হয় তখন মূলত এই ইলেকট্রনটাই বিটা কণা হিসেবে নিঃসৃত হয়। অর্থাৎ বিটা কণা মূলত হচ্ছে একটা ইলেকট্রনের স্রোত, রাইট? একদম সহজ কথা যে ইলেকট্রনের স্রোতই হচ্ছে কি আমাদের বিটা কণা। এবং সেটা কিভাবে আমরা আইডেন্টিফাই করলাম? ওই যে যখন হচ্ছে নিউট্রনের আঘাতে কোনো একটা মৌল ভেঙে যায় তখন আসলে এই প্রোটন এবং ইলেকট্রনগুলো বের হয়ে যাওয়ার চেষ্টা করে, এবং যখন বের হয় তখন আসলে এই ইলেকট্রনগুলো আমাদের বিটা আকারে বের হয়ে যায়। তাহলে ঋণাত্মক ইলেকট্রনের স্রোতই কি আমাদের এই বিটা। ওকে, আচ্ছা, এরপরে দেখো ইউরেনিয়াম 235 যেটা হচ্ছে এটার পারমাণবিক সংখ্যা, এটার নিউট্রন সংখ্যা কত? এটা কিন্তু খুবই বেসিক একটা প্রশ্ন, কারণ আমরা জানি যে আমাদের ভর সংখ্যাকে, আমরা যদি আমাদের ভর সংখ্যাকে আমাদের প্রোটন সংখ্যা বা আমাদের পারমাণবিক সংখ্যা দিয়ে মাইনাস করে দেই প্রোটন সংখ্যা, তাহলে কিন্তু হচ্ছে আমরা আমাদের নিউট্রন সংখ্যা পেয়ে যাব। সো এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে ইউরেনিয়াম 235, তার মানে 235কে যদি আমরা হচ্ছে 92 দিয়ে মাইনাস করে দেই তাহলে কিন্তু আমরা কত পাবো বলতো? এই যে দেখো 3, তারপরে হচ্ছে 9, আর এটা বাকি থাকে কত? 14, তার মানে 143। কত? 143। আচ্ছা, এরপরে দেখো নিচের কোনটির আয়নায়ন ক্ষমতা বা আয়নাইজেশন ক্ষমতা অধিকারী সর্বাধিক? মানে কোন এটার মধ্যে আমাদের যে অপশনগুলো আছে তার মধ্যে কোনটার আয়নায়ন ক্ষমতা বা আয়নাইজেশন শক্তি সব থেকে বেশি? সো আমরা এটা মনে রাখবো যে আমাদের আয়নায়ন ক্ষমতা মানে কি? যে কোনো একটা অণুকে আবেশিত করার ক্ষমতা, রাইট? সো এই যে আমাদের আলফা বলো, বিটা বলো কিংবা গামা বলো, এক্স তো আগেই বাদ। সো এদের মধ্যে কিন্তু আমাদের আলফা এর এই শক্তিটা সব থেকে বেশি, অর্থাৎ এর আয়নায়ন ক্ষমতা বা আয়নাইজেশন ক্ষমতার অধিকারী কিন্তু সব থেকে বেশি কি আমাদের এই আলফা কণা। এবং আমাদের যে বিটা ভদ্রলোক আছেন উনি কিন্তু ওনার ভেদন ক্ষমতা অনেক বেশি, ওনার কি ভেদন ক্ষমতা অনেক বেশি, তবে আমাদের আয়নায়ন ক্ষমতার অধিকারী কিন্তু হচ্ছে আমাদের এই আলফা সাহেব। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে মৌলিক রঙের নাম কি? তোমরা সাধারণত তোমাদের বিভিন্ন জিনিসপত্র দেখতে পাও যে RGB লেখা থাকে। কি লেখা থাকে? RGB। তো এই RGB মানে কি? যে তুমি যেই প্রোডাক্ট বা ডিভাইসটা কিনছো সেখানে এই RGB এর সংখ্যা সব থেকে বেশি, এবং এটাই তোমাকে শো করবে। সো এই মৌলিক রং বলতে কি বোঝায়? যে এমন কিছু রং যে রং ব্যবহার করে অন্য যে কোনো রঙকে প্রস্তুত করা যাবে, এবং সেটা কি? সেটা হচ্ছে আমাদের এই লাল, সবুজ এবং নীল। ঠিক আছে, তাহলে মৌলিক রঙের নাম কি? RGB বা রেড, গ্রিন, ব্লু। ওকে, আচ্ছা, এরপরে দেখো নিচের কোনটি ইলেকট্রোলাইট নয়? ইলেকট্রোলাইটের কাজ কি? ইলেকট্রোলাইটের কাজ হচ্ছে আয়নিত অবস্থায় বা সে ব্রেকডাউন হয়ে, যেমন হচ্ছে সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন, অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড, এটা যখন ব্রেকডাউন হয় তখন কিন্তু তারা কি করে? তারা কিন্তু হচ্ছে ওই মানে তড়িৎ কি করে? তড়িৎ পরিবহন করে। ঠিক আছে, ওই মানে ইসে তড়িৎ পরিবহন করে। তো এই যে তড়িৎ পরিবহন করার যে ক্ষমতা সেটাই কি? সেটাই হচ্ছে ইলেকট্রোলাইটের বিশেষত্ব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের কপার সালফেট বলো, তারপরে হচ্ছে ওয়াটার বলো বা H2O বা সালফিউরিক অ্যাসিড, এরা সবাই কিন্তু হচ্ছে ব্রেকডাউন হয়ে তারপরে কি করতে পারে? তারপরে হচ্ছে তারা কিন্তু এখান থেকে তড়িৎ পরিবহন করতে পারে। কিন্তু আমাদের যে শুধু সোডিয়াম, সোডিয়াম একা তো একটা ধাতু, একা কি? একা হচ্ছে একটা ধাতু। সো এ কারণে কিন্তু ও কখনো ইলেকট্রোলাইট হিসেবে কাজ করতে পারবে না, অর্থাৎ তড়িৎ পরিবহন করতে পারবে না। ওকে তড়িৎ পরিবহন করতে হলে আয়নিত হতে হবে, এবং সেটা একমাত্র যখন সে সোডিয়াম ক্লোরাইড হিসেবে থাকবে তখন। তাহলে কোনটি ইলেকট্রোলাইট নয়? সোডিয়াম, যেহেতু সে একক ধাতু। এরপর দেখো আদর্শ গ্যাসের সমীকরণ। আমরা আমাদের যে মানে বেসিক যে তিনটা আছে, যেমন হচ্ছে আমাদের বয়েলের সূত্র, তারপরে হচ্ছে অ্যাভোগাড্রোর সূত্র, এদের সূত্রকে একত্রিত করে আমরা যে সূত্রটা পাই আমাদের আদর্শ গ্যাসের একটা মানে কল্পনাকৃত সূত্র, সেটা হচ্ছে পিভি ইজ ইকুয়াল এনআরটি। তাহলে আমাদের সঠিক উত্তর কোনটা? এই যে ডি নাম্বার, পিভি ইজ ইকুয়াল এনআরটি। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, মরিচা পড়া কোন ধরনের রাসায়নিক বিক্রিয়া? আমরা জানি যে মরিচা পড়া এটা কিন্তু হচ্ছে কি হয়, যে আমাদের যে লোহা থাকে সেই লোহার সাথে যখন আমাদের অক্সিজেন বা আমাদের H2O বা আমাদের জলীয় বাষ্পের সহযোগিতায় যখন হচ্ছে সেখানে ফেরিক অক্সাইড অথবা হচ্ছে আমাদের কি বলে এটাকে, ফেরাস অক্সাইড, এগুলো যখন প্রস্তুত হয় অর্থাৎ আমাদের ক্ষয় হয়, তো এই প্রক্রিয়াটাই কি আমাদের মরিচা পড়া বা হচ্ছে এই রাসায়নিক বিক্রিয়ার ফলে আমাদের মরিচাটা পড়ে। সো এই জিনিসটা আসলে কার কারণে হয়? এটা কিন্তু আমাদের জারণ প্রক্রিয়ার কারণে হয়ে থাকে, অর্থাৎ আমাদের এই জারণ প্রক্রিয়ার কারণে কিন্তু এই আমাদের মরিচা পড়া যে ঘটনাটা বা প্রক্রিয়াটা সেটা ঘটে থাকে। তার মানে এইটা কোন ধরনের রাসায়নিক প্রক্রিয়া? এটা হচ্ছে একটা জারণ প্রক্রিয়া। আচ্ছা, এরপরে দেখো খাদ্য সংরক্ষণের উদ্দেশ্যে কোন ধরনের লবণ সাধারণত ব্যবহৃত হয়? প্রিজারভেটিভস হিসেবে আমাদের কারা ব্যবহৃত হয়? এবং তোমরা জানো যে আমাদের যখন কোরবানি সামনে আসছে তখন দেখবা যে আমাদের এই যে তোমার কি বলে
এটাকে, এই যে চামড়াগুলোকে কি করা হয়, হাজার হাজার লবণ দিয়ে তারপরে হচ্ছে সেটাকে তোমার হচ্ছে সংরক্ষণ করা হয়। খাদ্য সংরক্ষণের উদ্দেশ্যে কোন ধরনের লবণ সাধারণত ব্যবহৃত হয়? একদম সহজ একটা বিষয়, সোডিয়াম ক্লোরাইড লবণ। ওকে, আচ্ছা এরপরের প্রশ্নে আসি যে বায়ুর উপস্থিতিতে উচ্চ তাপমাত্রা যদি আমরা 6000 ডিগ্রি সেলসিয়াস মানে তাপমাত্রা, উচ্চ তাপমাত্রায় যেমন হচ্ছে 6000 ডিগ্রি সেলসিয়াস আর কি, তো এইটাতে যদি আমরা কাঠকে দহন করি তাহলে আমরা কি পেতে পারি? তো এই জিনিসটাকে আমরা একটা বিশেষ নামে নামকরণ করি এবং সেটা হচ্ছে সেটাকে আমরা সাধারণত এইভাবে চিনি, আমার এখানে লেখা আছে জিনিসটা, সেটা হচ্ছে আহ সেটাকে আমরা কি হিসেবে চিনি, সেটা হচ্ছে বলা হয় অন্তধূম পাতন। এই জিনিসটাকে বলা হয় অন্তধূম পাতন। ঠিক আছে, নামটা আমার নিজের কাছেও একদম নতুন একটা বিষয়। তো এই অন্তধূম পাতনের ফলে কিন্তু আমাদের সেখানে কি তৈরি হয়, কাঠ কয়লা তৈরি হয়। তাহলে বায়ুর অনুপস্থিতিতে উচ্চ তাপমাত্রায় যেমন 600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কাঠকে যদি দহন করি তাহলে সাধারণত আমরা কাঠ কয়লা পেয়ে থাকি। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো একটি 250 সেন্টিমিটার কিউব দ্রবণে 5.3 গ্রাম সোডিয়াম কার্বনের দ্রবীভূত আছে, এই দ্রবণটির ঘনমাত্রা কত মোলার? খুবই সিম্পল একটা প্রশ্ন। আমরা জানি কি, আমরা জানি এস ইকুয়াল 1000 W, 1000 W ডিভাইডেড বাই কি, ডিভাইডেড বাই হচ্ছে এমভি। সো এখানে 1000 ইন্টু কত হবে, 1000 ইন্টু হচ্ছে আমাদের ডাব্লিউ বা আমাদের দ্রব্য হিসেবে কতটুকু আছে 5.3, ডিভাইডেড বাই আমরা কি জানি সোডিয়াম কার্বনেট মানে হচ্ছে 23 দুগুণে 46, 46 আর 12 মানে হচ্ছে 58, আর 3 ষোলো 48, 58 আর 12 কত, 58 আর হচ্ছে কত 48, 58 আর 48 হচ্ছে 106। এটার সাথে যদি আমাদের কত গুণ করতে হবে, আমাদের ভি এর মান কত দেওয়া আছে 250। তো এটাকে যদি আমরা গুণটুন করি, তোমরা একটু গুণটুন করে নিও, আমি যেহেতু ইতিমধ্যে গুণটা করে নিয়েছি, সো সেখান থেকে আমরা উত্তরটা পাই হচ্ছে 0.2 মোলার। ঠিক আছে, 0.2 মোলার। সো এটা তোমরা একটু অবশ্যই গুণ করে দেখে নিবে যে আসলে আমার যে নির্ণয় করা মানটা সেটা তোমাদের সাথে মিলছে কিনা। আচ্ছা এরপর দেখো চর্বি থেকে সাবান তৈরি করার জন্য কোন ধরনের প্রক্রিয়া সংঘটিত হয়? সো এই যে চর্বি থেকে সাবান তৈরির প্রক্রিয়া, এটাকে আমরা বলি হচ্ছে স্যাপনিফিকেশন, এবং এইটা মূলত হয়ে থাকে আমাদের চর্বি বা আমাদের এই তেলের হাইড্রোলাইসিসের ফলে। কিসের ফলে? হাইড্রোলাইসিসের ফলে। তাহলে চর্বি থেকে সাবান তৈরি করার জন্য কোন ধরনের প্রক্রিয়া সংঘটিত হয়? সিম্পল হাইড্রোলাইসিস। আচ্ছা এরপর দেখো কপারের সাথে আমরা অন্য কোন ধাতুকে গলিয়ে ব্রোঞ্জ তৈরি করি? মনে রাখতে হবে আমরা কপারের সাথে কিন্তু টিন বা আমাদের এই এসএন বা টিন এইটাকে ব্যবহার করে আমরা কিন্তু কি করি, আমরা হচ্ছে ব্রোঞ্জ তৈরি করি। আবার আমাদের এই যে জিঙ্ক আছে না, জিঙ্কের সাথে যুক্ত করে, কপারকে জিঙ্কের সাথে তৈরি করে কিন্তু আমরা সেখানে কি তৈরি করি বলতো? এটা কিন্তু তোমাদের কাছে আমার একটা প্রশ্ন থেকে গেল যে আমরা যদি কপারের সাথে আমাদের এই টিনকে যুক্ত করে আমরা যদি ব্রোঞ্জ তৈরি করি, তাহলে জিঙ্ক বা দস্তাকে আমরা যদি হচ্ছে যুক্ত করি তাহলে সেখানে আমরা কি পেতে পারি? এটা কিন্তু তোমরা একটু অপশনে মানে তোমাদের ইসে বলে যাবা, যাতে করে আমি বুঝতে পারি যে তোমরা আসলে এতক্ষণ পর্যন্ত আমার প্রশ্ন উত্তর দেখছো। আচ্ছা এরপর দেখো আধুনিক পর্যায় সারণীর মূল ভিত্তি কি? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং আমাদের ক্লাস 9-10 থেকে আমরা এটা বারংবার পড়ে আসছি যে আধুনিক পর্যায় সারণীর মূল ভিত্তি অর্থাৎ কিসের উপর ভিত্তি করে মূলত আমাদের পর্যায় সারণীটা সাজানো হয়েছে। যদিও বা আমাদের মূলত পর্যায় সারণীটা সাজানো হয়েছে পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে, অর্থাৎ পারমাণবিক সংখ্যা অনুযায়ী এটাকে সাজানো হয়েছে, কিন্তু আমরা কিন্তু পর্যায় সারণীকে শুধুমাত্র পারমাণবিক সংখ্যার দিক থেকেই বিবেচনা করি না। আমরা পর্যায় সারণীটা এই কারণে তৈরি করেছি যে কোনো একটা মৌলের ভৌত এবং রাসায়নিক ধর্মকে আমরা জানো সব থেকে দ্রুততম সময়ের মধ্যে নির্ণয় করতে পারি। সো এই ভৌত এবং রাসায়নিক ধর্ম একমাত্র আমরা ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে আইডেন্টিফাই করতে পারি। যেমন আমরা যদি বলি 1s2, 2s2, তারপরে হচ্ছে 2p6, 3s1, এটার মানে কি যে এটা হচ্ছে আমাদের 3 নম্বর পর্যায়ের 1 নম্বর মৌল বা 1 নম্বর গ্রুপের মৌল। আমরা এভাবে যখনই হচ্ছে ইলেকট্রন বিন্যাস করব তখন দেখব যে 1 নম্বর গ্রুপের মৌলগুলোর সর্বশেষ যে এটা আছে সেটা হচ্ছে s1 থাকতেছে। তার মানে কি এই গ্রুপের জন্য যদি আমরা মানে আমাদের 18টা গ্রুপ আছে, 18টা গ্রুপের জন্য যদি 18 ধরনের ধর্ম বা ভৌত এবং রাসায়নিক ধর্মগুলো আমরা মনে রাখতে পারি, তার মানে s1 শেষে s1 আছে এমন যে কোনো মানে আমাদের ইলেকট্রন বিন্যাস বিশিষ্ট মৌলের ক্ষেত্রে আমরা 1 নম্বর গ্রুপের ধর্মটাকে ইউজ করতে পারবো। এই কারণে আমাদের আধুনিক পর্যায় সারণীর মূল ভিত্তি হচ্ছে ইলেকট্রন বিন্যাস। আচ্ছা এরপর দেখো প্রমাণ অবস্থায় 2 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত? প্রমাণ অবস্থা মানে কি? এসটিপি, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। এই অবস্থা আমাদের 2 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত? যেহেতু হাইড্রোজেন গ্যাস বলেছে তার মানে এটা কি অবস্থায় আছে? আণবিক অবস্থায় আছে বা অণু অবস্থায় আছে। তার মানে 2 গ্রাম মানে কি H2, সরি মানে হাইড্রোজেন গ্যাস যখন বলা আছে তার মানে H2, এখন H2 মানে কি 2 গ্রাম। এবং আমরা জানি যে কোনো এসটিপি তে কোনো একটা গ্যাসের 1 মোল এর মানে আয়তন কত হয়? 1 মোলের আয়তন কিন্তু হচ্ছে স্ট্যান্ডার্ড যে আমাদের কি বলে এটাকে আয়তনটা সেটাই, এবং সেটা কত? 22.4 লিটার অর্থাৎ 22.4 লিটার। ওকে, আচ্ছা পরবর্তী প্রশ্নে আসো ভিনেগারের নিচের কোন অ্যাসিডটি উপস্থিত থাকে? আমাদের মনে রাখতে হবে ভিনেগার জিনিসটা কি। ভিনেগার কিন্তু হচ্ছে আমাদের ইথানোয়িক অ্যাসিড বা আমাদের CH3COOH এর 4 থেকে 10% যে জলীয় দ্রবণ সেটাকে আমরা বলি কি? সেটাকে আমরা বলি হচ্ছে আমাদের ভিনেগার। সো এই যে CH3COOH বা ইথানোয়িক অ্যাসিড এটাকে আমরা কি নামে চিনি বলতো? অ্যাসিডিক অ্যাসিড নামেও চিনে থাকি। তার
তার মানে ভিনেগারের নিচের কোন অ্যাসিডের উপস্থিতি থাকে অ্যাসিডিক অ্যাসিড। পরবর্তী প্রশ্নে আসি যে অ্যান্টাসিড জাতীয় ঔষধ সেবনে কোন ধরনের বিক্রিয়া সম্পন্ন হয়? অ্যান্টাসিড নামের মধ্যেই আছে, দেখো যে অ্যান্টি অ্যাসিড, তার মানে কি অ্যান্টি অ্যাসিড, অ্যান্টাসিড মানে কি অ্যান্টি অ্যাসিড, তার মানে আমাদের পেটের মধ্যে যে HCl থাকে তার সাথে আমরা যখন আমাদের অ্যান্টাসিড জাতীয় কোনো ঔষধ খাই, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড বা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, তখন মূলত কি হচ্ছে, দুঃখিত, তখন মূলত আমাদের কি হচ্ছে, তখন মূলত হচ্ছে আমরা এখানে প্রশমন বিক্রিয়া করি। কেন? আমরা জানি যে অ্যাসিড এবং বেস বা অ্যাসিড এবং ক্ষার যখন একত্রে বিক্রিয়া করে তখন সেখানে আমাদের কি নিউট্রালাইজেশন বিক্রিয়া বা প্রশমন বিক্রিয়া হয়ে থাকে। তাহলে আমাদের কি হবে সঠিক উত্তর? প্রশমন বিক্রিয়া। ওকে, আচ্ছা, এরপরে আমরা যদি বলি যে একটি গোলকের তলের ক্ষেত্রফলের সূত্র কোনটি? একদম সিম্পল, এটা আমাদের আসলে মুখস্থ একটা সূত্র, যে গোলকের তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 4πr²। সিম্পল, তোমরা যদি এটা প্রশ্নের উত্তর দিয়ে থাকো তোমাদের উত্তরটি সঠিক হয়েছে। আবার a+b² সর্বদা a² + b² এর মানের চেয়ে কেমন হতে পারে? এটা যদি একটু দেখাই যে a+b² এটা মূলত কি? a+b² মানে হচ্ছে a² + টুয়াইস ab প্লাস হচ্ছে b²। সো এটাকে যদি আমরা একটু এভাবে লিখি যে a² + b² প্লাস টুয়াইস ab। এখন একটা জিনিস লক্ষ্য করো যে আমরা যদি a মানে এই a এর মান, এই a এর মান এবং b এর মান যদি হচ্ছে ধনাত্মক বা ঋণাত্মক হয় তাহলে কি হবে বলতো? তাহলে কিন্তু আমাদের a+b মানে a+b² এর মানটা আমাদের এইটুকুর মানের থেকে বড় হবে, রাইট? কারণ এটা যদি প্লাস মাইনাস হয়ে থাকে, উভয় যদি ধনাত্মক হয় তবে 2 এর সাথে এটা গুণ হয়ে যাবে, আবার যদি হচ্ছে উভয় ঋণাত্মক হয়, মাইনাস মাইনাসে প্লাস হয়ে, এটা কি আমাদের টোটাল মান মানে a+b² এর টোটাল মানটা আমাদের এই a² + b² এর মানের থেকে কি হবে, মানের থেকে তোমার বড় হবে। আবার যদি হচ্ছে এটার যে কোনো একটা শূন্য থাকে, ধরো আমাদের a এর মানটা শূন্য, যদি শূন্য থাকে তখন কিন্তু আবার কি হয়ে যাবে, জিনিসটা ইকুয়াল হয়ে যাবে, অর্থাৎ দুইটার মান ইকুয়াল হয়ে যাবে। এ কারণে আমরা বলতে পারি যে এটার মানের চেয়ে সবসময় বড় অথবা সমান হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা, পরবর্তী প্রশ্ন, দুই বা ততোধিক সেটের মধ্যে যদি কোনো সাধারণ উপাদান না থাকে তাহলে তাদেরকে আমরা বলতে পারি কি? তাদেরকে আমরা বলতে পারি পরস্পর বর্জনশীল সেট, অর্থাৎ এ বি, এটা কি, এটা হচ্ছে আমাদের বর্জনশীল সেট। ঠিক আছে, এটার আরেকটা নাম আছে, সেটা নিশ্চয়ই তোমরা জানো যে এটার আরেকটা নাম আমরা কি বলতে পারি। এটা আমার কাছে লেখা ছিল যে আমরা এটাকে আরেকটা নামে কিন্তু চিনে থাকি, সেটা তোমরা যদি জেনে থাকো অবশ্যই আমাকে জানাবা। আচ্ছা, এখানে আমার এটা লেখা ছিল, যাই হোক। সো আচ্ছা, এটাকে বলা হয় নিচ্ছেদ। ঠিক আছে, নিচ্ছেদ, হ্যাঁ, এটাকে কি বলা হয়? নিচ্ছেদ সেট। ওকে, তাহলে আমাদের দুই বা ততোধিক সেটের মধ্যে কোনো সাধারণ উপাদান না থাকলে তাকে আমরা কি বলতে পারি? পরস্পর বর্জনশীল সেট। আচ্ছা, এরপর দেখো sin θ + cos θ যদি √2 হয়ে থাকে তাহলে থিটা এর মান কত হবে? এটা কিন্তু আমাদের সাধারণত বসিয়ে দেখতে হয়। সো 90 ডিগ্রি হবে না, কারণ হচ্ছে আমাদের 90 ডিগ্রি হলে একটা 1 হয়ে যাবে আর একটা 0 হয়ে যাবে, তার মানে এক মান আসবে। ঠিক আছে, 30 ডিগ্রি ক্ষেত্রেও আমরা দেখবো না, 60 ডিগ্রি ক্ষেত্রেও হচ্ছে 3/√2 আবার হচ্ছে হাফ, তো দুইটা মিলে আমাদের আসবে না। বাট আমরা যদি 45 ডিগ্রি বসাই, যেটা উভয়ের ক্ষেত্রে সেম, তাহলে দেখো যে sin 45 ডিগ্রি প্লাস হচ্ছে cos 45 ডিগ্রি, দুইটার মান যদি বসাই তার মানে 1/√2 প্লাস হচ্ছে 1/√2, তাহলে কি আসতেছে? তাহলে আসতেছে হচ্ছে √2 আর উপরে থাকবে হচ্ছে 1 আর 1 2, তার মানে হচ্ছে √2 2 এর মধ্যে কয়বার যায়? √2 বার। তার মানে আমাদের এই যে মানটা কিন্তু √2 আসলো, তাহলে থিটার মান কত হবে? 45 ডিগ্রি সেলসিয়াস না 45 ডিগ্রি। আচ্ছা, এবারে আমার যে মূল জিনিস যেটা আমি আসলে তোমাদেরকে পড়িয়ে থাকি, আমার মূল পড়া অর্থাৎ বায়োলজি, এতক্ষণ পর্যন্ত যে পড়াটা আমি তোমাদেরকে সঠিক উত্তর দিলাম, এটা প্রত্যেকটা আমাকে বের করে, এই যে আমার সামনে হচ্ছে লেখা আছে, প্রত্যেকটা বের করে তারপরে তোমাদের জন্য মানে সঠিক উত্তরটা বের করে নির্ণয় করে নিয়েছি। সো এবারে আমার পড়া, দেখো উদ্ভিদ কোষ প্রাচীরের প্রধান উপাদান কোনটি? আমরা জানি উদ্ভিদের কোষ প্রাচীর হচ্ছে তার বিশেষ একটা বৈশিষ্ট্য, এবং আমরা যখন আমাদের এই তথ্যগুলো তোমাদেরকে দেই যে আমাদের আসলে কেন আমরা সরাসরি শাকসবজি আমাদের শরীরে হজম হয় না, সেটা আমরা রাফেজ হিসেবে আমাদের শরীরে কেন সহায়তা করে, কারণ কি? কারণ উদ্ভিদ কোষ প্রাচীরে থাকা যে সেলুলোজ, এই সেলুলোজ মানে ব্রেকডাউন করার জন্য কিন্তু আমাদের শরীরে কোনো এনজাইম নেই। তার মানে উদ্ভিদের কোষ প্রাচীরের প্রধান উপাদান কোনটি? একদম সহজ বেসিক উত্তর, সেলুলোজ। শেষ। আচ্ছা, আবার যদি আমাদেরকে জিজ্ঞেস করা হতো যে ছত্রাকের কোষ প্রাচীরের প্রধান উপাদান কোনটি, তখন কিন্তু আমাদেরকে বলতে হতো কাইটিন, এটা কিন্তু মনে রাখবা। আচ্ছা, এরপরে দেখো মায়োটিক কোষ বিভাজনের কোন দশায় ক্রসিং ওভার ঘটে? আমাদের ক্রসিং ওভার মানে কি? যে দুইটা নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময়, কায়াজমা সৃষ্টি, প্রেট্রার অবস্থা। সো এই তিনটা জিনিসই কোথায় ঘটে থাকে? আমাদের প্যাকাইটিন উপদশায়, অর্থাৎ মায়োটিক কোষ বিভাজনের প্রোফেজ 1 এর প্যাকাইটিন উপদশায় কিন্তু আমাদের এই ক্রসিং ওভার বলো বা টেট্রাড বলো অথবা আমাদের কি বলে কায়াজমা সৃষ্টি, সবকিছুই কি প্যাকাইটিন উপদশায় হয়ে থাকে। আচ্ছা, এরপর দেখো ক্লোরোসিস কখন হয়? ক্লোরোসিস হয় কিন্তু আমাদের কার অভাবে বলতো? ক্লোরোসিস হয়ে থাকে কিন্তু হচ্ছে আমাদের নাইট্রোজেনের অভাবে। কেন? নাইট্রোজেনের বিশেষত্ব হচ্ছে যে এটা আমাদের ক্লোরোফিল সৃষ্টিতে সহায়তা করে। এখন কোনো কারণে যদি আমাদের ক্লোরোফিল সৃষ্টি না হয় নাইট্রোজেনের অভাবে, তখন কি হবে? তখন কিন্তু আমাদের পাতা হলুদ হয়ে যাবে, এবং এই যে পাতা হলুদ হয়ে গেল, এই জিনিসটাকে আমরা কি বলি? এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে ক্লোরোসিস। ওকে, সো ক্লোরোফিল ক্লোরোসিস কাছাকাছি নাম। তো এটা কোন কারণে হয়ে থাকে? নাইট্রোজেনের অভাবে। এছাড়া ম্যাগনেসিয়ামের অভাবে অনেক সময় এটা হয়ে থাকতে পারে। আচ্ছা, এরপর দেখো থাইমাস গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন কোনটি? থাইমাস
গ্রন্থি থেকে আমরা সাধারণত কোন হরমোনটা পেয়ে থাকি? আমাদের থাইমোসিন হরমোনটা পেয়ে থাকি। এবং এই থাইমোসিন হরমোনের বিশেষত্ব কি জানো? যে থাইমোসিন হরমোন হচ্ছে আমাদের টি লিম্ফোসাইট সৃষ্টিতে সাহায্য করে। এখন টি লিম্ফোসাইট কি করে বলতো, বা টি লিম্ফোসাইটের ভূমিকা বৃদ্ধিতে সাহায্য করে। এটার মূলত কাজ হচ্ছে আমাদের দেহের ইমিউন সিস্টেম বা হচ্ছে ইমিউনোলজি অথবা আমাদের রোগ প্রতিরোধ বৃদ্ধি করতে সহায়তা করে। তাহলে থাইমাস গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন কোনটি? থাইমোসিন। ওকে, পরবর্তী প্রশ্নে আসো। সর্বশেষ প্রশ্ন, বাংলাদেশে কোন জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম বা জিএমও ফসলটি সরকার অনুমোদন দিয়েছেন? এটা আমরা মাথায় রাখবো যে 2013 সালে, সম্ভবত 2013 সালে, হ্যাঁ এটা 2013 সালেই হবে। 2013 সালে আমাদের মানে বাংলাদেশ সরকার দক্ষিণ এশিয়ায় প্রথমবারের মতো বিটি মানে হচ্ছে ব্যাসিলাস thuringiensis বেগুন, ঠিক আছে, এইটা কিন্তু হচ্ছে 25-26 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্নটা এসেছিল, কাছাকাছি প্রশ্নটা। এবং সে বছরও অনেক শিক্ষার্থী এটা ভুল করেছে, তারা জানতো যে আসলে বেগুন, কিন্তু তারা অনেকেই জানতো না যে ব্রিঞ্জাল মানে হচ্ছে বেগুন, ঠিক আছে। তো বিটি ব্রিঞ্জাল এটা হচ্ছে কি আমাদের সরকার এই 2013 সালে দক্ষিণ এশিয়ায় প্রথমবারের মতো এই জিএমও ফসলটি হিসেবে বিটি ব্রিঞ্জাল এটাকে আমাদের অনুমোদন দিয়েছিলেন চাষ করার জন্য, ঠিক আছে। সো এইটুকুর মাধ্যমে আমরা মূলত আমাদের আজকের এই প্রশ্নোত্তর সমাধান সম্পন্ন করলাম এবং বেশ দ্রুততার সাথে আমি তোমাদের সাথে এটা সম্পন্ন করেছি, কারণ শেষ মুহূর্তে তোমরা আসলে এখন ব্যাখ্যা বিশ্লেষণের থেকে প্রশ্নটা কেন সঠিক এতটুকু জানাই যথেষ্ট। সো এই কারণে তোমাদের সাথে আমি ছিলাম এমডি সাবিত আহমেদ খান, ডিপার্টমেন্ট অফ ফার্মেসি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আশা করি আগামীকাল, অর্থাৎ আগামীকাল যেহেতু হচ্ছে 26 তারিখ, 26/4/2026, এই তারিখে আমি তোমাদের সাথে হচ্ছে আমাদের সেকেন্ড টাইমার কোর্সে, নার্সিং সেকেন্ড টাইমার কোর্সে কোষ ও এর গঠন এই অধ্যায় নিয়ে তোমাদের সামনে উপস্থাপন হবো। সম্পূর্ণ 3D ভিজুয়ালাইজেশনের মাধ্যমে আমরা তোমাদেরকে এই অধ্যায়টা কমপ্লিট করাবো এবং এই ক্লাসটা করার পর তোমাদের আসলে কিছুই বাকি থাকবে না ইনশাল্লাহ। সুতরাং আগামীকালকে তোমরা যদি ভর্তি না হয়ে থাকো, আগামীকালকের মধ্যে ভর্তি হয়ে যাও এবং আমার সাথে আগামীকালকের ক্লাসটায় অংশগ্রহণ করো। এই দোয়া এবং প্রত্যাশা রেখে তোমাদেরকে অসংখ্য শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।